হদিস নেই সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণের বিপুল সম্পত্তিও বেদখল। লাপাত্তা জেল পালানোর 550 বন্দী, এখনো উদ্ধার হয়নি লুট হওয়া 29 আগ্নেয়াস্ত্র। এস আলমের সব সম্পত্তির তালিকা চায় হাইকোর্ট, পাচার করা অর্থ ফিরিয়ে আনতে রুল জারি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছে আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। সমবায় ব্যাংকের 12,000 ভরি সোনার খোঁজ মিলছে না। এই বিপুল পরিমাণ স্বর্ণের বর্তমান বাজার মূল্য 165 কোটি টাকা প্রায়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ জানিয়েছেন, কেবল এই স্বর্ণই নয়, ব্যাংকের বিপুল সম্পত্তি বেদখল হয়ে আছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের বার্ষিক পরিকল্পনা সম্মেলনে যোগ দেন পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ। এ সময় তার বক্তব্যে উঠে আসে সমবায় সমিতির নানা অনিয়মের কথা। জানান, বিগত সময়ে সমবায় ব্যাংক থেকে উধাও হয়েছে 12,000 ভরি স্বর্ণ। 12,000 ভরি সোনা খোঁজ পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে সমবায় ব্যাংকের অবস্থা। সমবায় ব্যাংকের সম্পত্তি আছে, সেই সম্পত্তি বেদখল হয়ে আছে। তো তাহলে এটা হচ্ছে সমবায়ের একটা চিত্র, অন্যান্য সমবায়ের অবস্থাও তাই। স্বর্ণ উদয়ের বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সমবায় উপদেষ্টা। আপনারা যে সমবায় নিয়ে গবেষণা করছেন, যে সমবায়ের মাধ্যমে আপনারা গ্রামের মানুষের যে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন আনবেন, সেই সমবায় উত্তর হচ্ছে না। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেখ হাসিনার পতনের আগে ও পরে দেশের 5 কারাগার ভেঙে পালিয়ে যায় 2,000-এরও বেশি বন্দী। বড় একটা অংশ অবশ্য আবার ফিরেও আসেন। তবে 50 ভয়ঙ্কর বন্দী সহ এখনও লাপাত্তা 550 বন্দী। লুট হওয়া 29টি আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার হয়নি বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। বাকিটা থাকছে দীপু শিকদারের রিপোর্টে। ছবি তুলেছেন তাফসির হাসান। শেখ হাসিনা পতনের আগেই দেশের বিভিন্ন কারাগারে বন্দীদের বিক্ষোভ শুরু হয়। পতনের পরে বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। আগুন দেয়া ও ভাঙচুরের পাশাপাশি কারারক্ষীদের হামলা করে পালিয়ে যায় বন্দীরা। এদের মধ্যে আছে চিহ্নিত ভয়ঙ্কর বন্দীরাও। কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 5ই আগস্টের সরকার পতনের আগে ও পরে দেশের 10টি কারাগারে বিক্ষোভ হয়। নরসিংদী, গাজীপুর হাই সিকিউরিটি, সাতক্ষীরা, শেরপুর ও কুষ্টিয়া কারাগার ভেঙে পালিয়ে যান ফাঁসির দণ্ডপ্রাপ্ত 89 জন সহ 2,204 জন বন্দী। এর মধ্যে নরসিংদী কারাগারে 9 জন উগ্রপন্থী সহ 826 জন, শেরপুর কারাগারে 518 জন, সাতক্ষীরার 596 জন, গাজীপুর কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে 209 জন ও কুষ্টিয়া কারাগার থেকে 55 জন বন্দী পালিয়ে যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বড় অংশ ফিরে আসলেও এখনও লাপাত্তা অনেক বন্দী। তাদের নিয়ে শঙ্কায় কারা কর্তৃপক্ষ। 500+ বন্দী এখনও গ্রেপ্তারের বাইরে আছেন এবং তাদের আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে খুব ক্লোজলি কাজ করছি এবং প্রতিদিনই কিছু না কিছু গ্রেপ্তার হচ্ছেন এবং তারা আইনের আওতায় আসছেন। এই মুহূর্তে অ্যারাউন্ড 50+ আছেন যারা কিছুটা হুমকি সৃষ্টি করতে পারেন, বাট এদের মধ্যে কিন্তু অনেকে গ্রেপ্তার হয়েছেন। ডেফিনেটলি তারা বাইরে থাকলে হুমকি সৃষ্টি করতে পারেন, বাট আশা করছি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সজাগ আছেন এবং তাদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করবে। এলিট ফোর্স র্যাবও মনে করে পালিয়ে থাকা বন্দীরা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে। কারারক্ষীদের কাছ থেকে লুট করা সব আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার না হয় উদ্বেগ সৃষ্টি করেছে বলে মনে করেন এই কর্মকর্তা। জেল পলাতক যে সকল দুর্ধর্ষ সন্ত্রাসী যারা রয়েছেন, তারা কোথাও কোনো নাশকতা তৈরি করার চেষ্টা করছে কিনা, সেখানেও আমাদের যে দায়িত্বপূর্ণ ব্যাটালিয়নগুলো রয়েছে, আমাদের র্যাব ফোর্সেসের 15টি ব্যাটালিয়ন,
তারা তাদের দায়িত্বপূর্ণ এলাকায় তাদের নজরদারি অব্যাহত রেখেছে এবং এই ধরনের যে কোনো ধরনের নাশকতা প্রতিহত করার জন্য আমরা যথেষ্ট সচেতন রয়েছি। এখন পর্যন্ত আমরা প্রায় 29 জনের মতো বিভিন্ন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যে আসামি রয়েছেন তাদেরকে আমরা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করছি। গ্রেপ্তার অভিযান জোরদার হয়েছে বলে জানান তিনি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আগামী 4 সপ্তাহের মধ্যে দেশে বিদেশে এসালম গ্রুপ এবং তাদের পরিবারের সদস্যদের নামে থাকা সব সম্পত্তির তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিদেশে থাকা এসালম গ্রুপের সম্পদ ফিরিয়ে আনতে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এই আদেশ দেন। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। গত 18 সেপ্টেম্বর বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এসালম গ্রুপের এ পর্যন্ত নেয়া ঋণের পরিমাণ, সেগুলোর বর্তমান অবস্থা ও দায়, বিদেশে পাচার করা অর্থ ও সব স্থাবর সম্পত্তির তালিকা এবং সম্পত্তি ক্রয়ের নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রুকনুজ্জামান। আদালতের অনুমতি ছাড়া কোম্পানির পরিচালক সহ পরিবারের সদস্যদের দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা চাওয়া হয় রিটে। রিটের শুনানি শেষে হাইকোর্ট রোববার রুলসহ আদেশ দেন। তাদের নাম, পরিবারের নামে এবং এসালম গ্রুপ শেয়ার হোল্ডারদের নামে যা যা আছে সমস্ত স্থাবর সম্পত্তির একটা তালিকা চাওয়া হয়েছে। যে টাকাটা পাচার হয়েছে সেই টাকাটা ফেরত নেওয়ার জন্য, রিপ্যাট্রিয়েট করার জন্য কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সোফার বাই বাংলাদেশ ব্যাংক অ্যান্ড বিএফআইইউ, এটার উপর হয়েছে রুল। রুলে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউকে জবাব দিতে বলা হয়েছে। ইনভেস্টিগেশনটাই এখন দুদক করছে, চলমান আছে। এরকম একটা প্রতিবেদন ওনারা দুদকের পক্ষের লয়ার আজকে জানিয়েছেন, এই জন্য দুদককে আমরা বাদ দিয়েছি। এর আগে 11 সেপ্টেম্বর আইনি নোটিশ পাঠান রিটকারী আইনজীবী। জবাব না পেয়ে উচ্চ আদালতে রিট করেন তিনি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, আইন সচিব, দুদক চেয়ারম্যান, এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ওই নোটিশ পাঠানো হয়। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। বিরতির পর যা থাকছে: হাসিনার শাসন আমলে নির্যাতিত সাংবাদিক মাহমুদুর রহমানের আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। আবারও কারাগারে পাঠানো হলো আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত এই নির্দেশ দেন। মহফিউর রহমানের রিপোর্ট। অন্যায়ের বিরুদ্ধে কলম ধরায় শেখ হাসিনার শাসনামলে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা হয়েছে একের পর এক মামলা। সারা দেশে তার বিরুদ্ধে 124টি মামলা করা হয়। 2010 সালের জুনে প্রথম দফায় আমার দেশ বন্ধ করা সহ সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করা হয়। দ্বিতীয় দফায় 2013 সালের 11 এপ্রিল আমার দেশ বন্ধ করে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দেয়া হয় বিভিন্ন মামলা। রিমান্ডে নিয়ে চালানো হয় অমানবিক নির্যাতন। আমেরিকায় বসবাসরত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র মামলাও দেয়া হয় 2015 সালে। মামলায় বলা হয় 2011 সালের সেপ্টেম্বরে দেশে ও বিদেশে বসে সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করছিলেন মাহমুদুর রহমান সহ বিএনপি নেতারা। পরে কারাবন্দী মাহমুদুর রহমানকে 2016 সালের এপ্রিলে জয়কে অপহরণ ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 2016 সালের নভেম্বরে মাহমুদুর রহমান জামিনে মুক্তি পান। 2018 সালের 23 জুলাই কুষ্টিয়ায় একটি মানহানির মামলায় জামিন নিতে গিয়ে ছাত্রলীগ কর্মীদের হামলার শিকার হন তিনি। 5.5 বছর পর দেশে ফিরে আত্মসমর্পণ করতে আদালতে যান তিনি। এ সময় তিনি বলেন, সব অন্যায়ের বিরুদ্ধে তার লড়াই চলবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে নিজের মেরুদণ্ড সোজা রাখতে হবে এবং মেরুদণ্ড সোজা রাখবার জন্যেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আইন যেটা আছে বাংলাদেশের সেই আইন অনুযায়ী আমি কার্ডে সারেন্ডার করব এবং আমি লড়াই অব্যাহত রাখবো, যদিও এই মামলা সর্বৈব মিথ্যা। পরে আদালতের শুনানিতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
তার আইনজীবী বলেন, বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের জন্য তারা মাহমুদুর রহমানকে প্রহসনের মামলায় ফাঁসিয়েছে। এই মামলার ঘটনাস্থল আমেরিকায়, সেইটাকে কারসাজি করে বাংলাদেশে ঘটনাস্থল দেখিয়ে সেই মামলা করেছেন এবং জনাব মাহমুদুর রহমান এবং শফিক রেহমানকে জেল দিয়েছে 5 বছরে। যেই মামলায় সাজা হয়েছে সেইটাই তিনি সারেন্ডার করেছেন। এখন তিনি জেলে গেছেন, বাকি মামলা অতি দ্রুত এই মামলা থেকে তিনি বেরিয়ে আসবেন। তিনি দ্রুত মুক্ত হয়ে ফিরে আসবেন বলেও আশা করেন এই আইনজীবী। উনি আপিল করবেন, তারপর জেল থেকে বেরিয়ে আসবেন, সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনি হত্যার রহস্য উন্মোচনে দ্রুতই কাজ শুরু হবে বলে জানিয়েছেন মামলায় নতুন নিয়োগ পাওয়া আইনজীবী শিশির মনির। দুপুরে সুপ্রিম কোর্টের সাগর রুনি হত্যা মামলার বাদী রুনির ভাই নওশের রোমান জানান, এখন থেকে আইনজীবী শিশির মনির এই হত্যা মামলার রহস্য উন্মোচনে আইনি লড়াই করবেন। শিশির মনির বলেন, তদন্ত কর্মকর্তাদের সঙ্গে দ্রুতই মিটিং করা হবে। হত্যার রহস্য উন্মোচনে নিম্ন ও উচ্চ আদালতে আইনি লড়াই চালানো হবে। এ পর্যন্ত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে 113 বার সময় বাড়ানো হয়েছে। পরবর্তী শুনানির জন্য 15 অক্টোবর দিন ধার্য রয়েছে। এত বছর তো আমরা আসলে আশা ছেড়ে দিয়েছিলাম, শুধু ছেড়ে দিইনি, আমরা আসলে বিচার চাওয়াও মনে হচ্ছিল আমাদের কাছে একটা খুব লজ্জাজনক ব্যাপার মনে হচ্ছিল। যে অবস্থা ছিল আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারের পক্ষ থেকে যেই ধরনের রেসপন্স আমরা পাচ্ছিলাম, কিন্তু এখন নতুন সরকার এসছে এবং নির্দলীয় সরকার বা আগের যে সরকার যে সময় ঘটনাটা ঘটেছে এবং তারা যেভাবে মামলাটা ধামাচাপা দিয়েছে, ওই সরকার যেহেতু নেই, আমরা আসলে মনে করছি কিছু হতে পারে। সর্বশেষ 113 বারের মতো সময় নেওয়া হয়েছে। র্যাব এখন তদন্তাধীন আছে। 15 অক্টোবর পরবর্তী দিন নির্ধারণ করা আছে তদন্ত রিপোর্ট সাবমিট করার জন্য। আমরা তার আগেই তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে ইতোমধ্যে প্রাপ্ত যে ক্লুগুলো আছে এগুলো নিয়ে তাদের সঙ্গে বসে পরবর্তী করণীয় ঠিক করতে পারবো। সবচেয়ে বড় একটা ক্লু এখানে আছে, সেটি হলো 2জন ব্যক্তির ডিএনএ পাওয়া গেছে। যে 2জন মানুষের ডিএনএ পাওয়া গেছে, যা আমেরিকা থেকে টেস্ট করে নিয়ে আসা হয়েছে, এই 2জন ব্যক্তিকে শনাক্ত করা প্রয়োজন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হদিশ নেই সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণ, বিপুল সম্পত্তিও বেদখল। লাপাত্তা জেল পালানো 550 বন্দী, এখনো উদ্ধার হয়নি লুট হওয়া 29 আগ্নেয়াস্ত্র। এস আলমের সব সম্পত্তির তালিকা চায় হাইকোর্ট, পাচার করা অর্থ ফিরিয়ে আনতে রুল জারি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 10:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।